Hello everyone, a very good morning. Welcome to my platform. আমি হৈমন্তিকা দাস এবং আজকে তোমাদের সঙ্গে 17 এপ্রিলের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা থাকবে। আজকে বেশ কিছু ইম্পর্টেন্ট জায়গা যেগুলো আমাদের হিন্দু এবং আনন্দবাজার নিউজ পেপারে এসছে সেই জায়গাগুলো আমরা পরীক্ষার রেসপেক্টে আজকে বেশ গুরুত্বপূর্ণ কিছু আর্টিকেল পাবলিশ হয়েছে সেই জায়গাগুলো নিয়ে আজকের এই কমপ্লিট অ্যানালিসিস থাকবে। স্টে টিউন উইথ মি এবং হিন্দু এবং আনন্দবাজার পেপার থেকে আমরা আজকে ডিটেলস ক্লাস ডিসকাশন করব। উইথ দিস নোট লেটস স্টার্ট টুডেস ক্লাস। প্রথমত আজকে 17 এপ্রিল and today is a very important day. It is the day of World Hemophilia Day. আজকে সারা বিশ্ব জুড়ে 17 এপ্রিল হিমোফিলিয়া ডে কে সেলিব্রেট করা হয় এবং হিমোফিলিয়া কিন্তু এমন একটা জিনিস যেটা কিন্তু বেটার ট্রিটমেন্ট, কেয়ার এবং প্রিভেনশনের প্রয়োজনীয়তা আছে। হোয়াট ইজ দ্য থিম 2025 এর থিম কি ওয়ার্ল্ড হিমোফিলিয়া ডে? সেটা হচ্ছে অ্যাক্সেস ফর ওয়াল women and girls bleed too. Access for all women and girls bleed too. এই জায়গা থেকে দাঁড়িয়ে হিমোফিলিয়া কি? হিমোফিলিয়া হলো এমন একটি রিয়ার ব্লাড ডিসঅর্ডার যেটা কিন্তু আমাদের হলে, এই ধরনের রোগ থাকলে ব্লাড কিন্তু শরীরে ক্লট করা বন্ধ করে দেয়। ব্লাড ডাজন্ট ক্লট প্রপারলি, অর্থাৎ রক্ত তঞ্চন ঠিকঠাক ভাবে হয় না এবং সেইখান থেকে কি কি প্রবলেম দেখা যায়, ছোট জায়গাও যদি কেটে যায়, কোনো ইনজুরি বা সার্জারি হয়, সেখান থেকে যদি একবার ব্লাড ব্লিডিং হওয়া শুরু হয়, দ্যাট ক্যান নট বি স্টপ। সো দিস ইজ দ্য হিমোফিলিয়া এবং সেটা প্রপার ট্রিটমেন্ট, কেয়ার এবং সেই জায়গা থেকে প্রিভেনশনের দরকার আছে। অ্যান্ড দেয়ারফর টুডে 17th April we celebrate the World Hemophilia Day. Now coming to the next article যেটা আজকে হিন্দুতে পাবলিশ হয়েছে, এটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ফর দিস মান্থের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মার্ক দিস ইজ দ্য অপারেশন চক্র 5। এই নাম্বারটা মনে রেখো, অপারেশন চক্র 5 কি? আমাদের কান্ট্রিতে বিভিন্ন সময় যে ডিজিটাল অ্যারেস্ট হয়, ডিজিটাল অ্যারেস্ট মানে কি? ডিজিটাল যে ফ্রড। আমরা অনেক সময় দেখবো সাইবার বিভিন্ন ফোন আসে, সেখানে বলা হয় তোমাকে এইভাবে ফোন করা হয় এবং ট্রাস্ট দেওয়া হয় যে আপনার আধার নাম্বার, ভোটার নাম্বার বা প্যান কার্ড কাইন্ডলি বলুন। আপনি সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমরা যদি কেউ বিশ্বাস করে সেই জায়গাটা বলো, অনেক সময় দেখা যায় কোটি কোটি টাকা, মানে ল্যাক্স অ্যান্ড করোড়স অফ রুপিস সেখানে মানিটারি ফ্রড হয় এবং সেইটার পেছনে দেখা যায় একটা হিউজ সাইবার চক্র জড়িয়ে আছে। এই জায়গাটা থেকে উদ্ধার পাওয়ার জন্য, সাইবার ফ্রড, ডিজিটাল অ্যারেস্ট ফ্রড থেকে বাঁচার জন্য CBI, Central Bureau of Investigation of our country have launched a special মিশন অপারেশন, সেটা হচ্ছে অপারেশন চক্র 5। সো দিস ইজ দ্য থিং পাবলিশড ইন দ্য হিন্দু নিউজ পেপার। কিন্তু আমাদের এখান থেকে দাঁড়িয়ে জাস্ট ব্যাক অফ দ্য যে নিউজে স্ট্যাটিক পোর্শনটা জানতে হবে। হোয়াট ইজ দ্য CBI? CBI কি? CBI কিন্তু 1963-তে স্ট্যাবলিশ করা হয়েছিল, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। তখন অ্যাট দ্যাট প্রেজেন্ট টাইম 1963-তে এটা স্ট্যাবলিশ করা হয়েছিল আন্ডার দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। এবং কে এই স্ট্যাবলিশমেন্টকে রেকমেন্ড করেছিল? রেকমেন্ডেড বাই দ্য সান্থানাম কমিটি। এবং কিসের জন্য? টু প্রিভেন্ট দ্য করাপশন ইন আওয়ার কান্ট্রি। সাবসিকুয়েন্টলি পরবর্তীকালে এই যে CBI এর যে অথরিটি ফাংশনিং, এর চার্জ কিন্তু ট্রান্সফার করা হয় মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক গ্রিভেন্স এবং পেনশনের আন্ডারে। কিসের জন্য? ইন অর্ডার টু এনহ্যান্স ইটস অপারেশনাল ক্যাপাসিটি অ্যান্ড দ্য ফ্রেমওয়ার্ক। নাও আমরা যদি দেখি CBI এর যে ডিরেক্টর, তাকে কিন্তু অ্যাপয়েন্ট করা হয় বাই এ স্পেশাল কমিটি, অ্যাপয়েন্টমেন্ট কমিটি। এই যে সিলেকশন কমিটিটা আছে, এটা কিন্তু টোটাল এন্টায়ার যে CBI এর কিন্তু কোনো কনস্টিটিউশনাল ব্যাকিং নেই বা তার এগেনস্টে কোনো স্ট্যাটুটরি ব্যাকিং নেই। বাট CBI জেনারেলি যে অ্যাক্টের আন্ডারে কাজ করে সেটি হচ্ছে দিল্লি স্পেশাল পুলিশ স্ট্যাবলিশমেন্ট অ্যাক্ট 1946। দিস ইজ দ্য ব্যাকবোন ফর দ্য এন্টায়ার অপারেশন অফ দ্য CBI। এবং সেই যে অ্যাপয়েন্টমেন্ট কমিশন বা অ্যাপয়েন্টিং কমিটি যেটা ডিরেক্টর অফ দ্য CBI কে রিক্রুট করছে, তারা কিন্তু 3টে পার্সন থাকে সেই অ্যাপয়েন্টমেন্ট কমিটিতে। এক নম্বর হচ্ছে প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী অ্যাজ দ্য চেয়ারপারসন অফ দ্য কমিটি। সেকেন্ড, লিডার অফ দ্য অপোজিশন ইন দ্য লোকসভা অথবা সিঙ্গেল লার্জেস্ট পার্টি আমাদের কান্ট্রিতে যে থাকবেন তার লিডার কিন্তু এখানে থাকবেন অ্যাজ এ মেম্বার। এবং চিফ জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট বা চিফ জাস্টিস রেকমেন্ডেড বাই দ্য অথবা সুপ্রিম কোর্টের অন্য কোনো জাজ যাকে কিন্তু চিফ জাস্টিস অফ ইন্ডিয়া রেকমেন্ড করছে, এইরকম ব্যক্তিত্বদের দিয়ে মেইনলি প্রাইম মিনিস্টার, লিডার অফ অপোজিশন এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কিন্তু এই 3 মেম্বার কমিটি কিন্তু CBI এর রিক্রুটমেন্ট করে CBI এর ডিরেক্টরকে। সো হোপফুলি ইট ইজ ক্লিয়ার। নাও
কামিং টু দ্য নেক্সট পোর্শন, যেটা কালকে থেকে প্রচন্ড নিউজে এসছে, যেটা হচ্ছে আমাদের যে কারেন্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আছেন জাস্টিস খান্না বা সঞ্জীব খান্না, তিনি কিন্তু রিটায়ার করবেন নেক্সট মাসে, মে মাসে 13-এ। সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাজ আ নর্মাল যে প্রোটোকল বা কনভেনশন, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কিন্তু নেক্সট চিফ জাস্টিস যিনি হবেন তার নাম অ্যাজ এ সাকসেসর অ্যানাউন্স করেছেন, অ্যান্ড হি ইজ নাথিং বাট জাস্টিস গাভাই। তিনি কিন্তু 52nd চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হবেন, এবং তার মানে এখনের যে চিফ জাস্টিস আছেন জাস্টিস সঞ্জীব খান্না, হি ইজ সার্ভিং অ্যাজ দ্য 51st চিফ জাস্টিস অফ দ্য কান্ট্রি। আর একটা জায়গা, তিনি কিন্তু বি আর গাভাই ওনার নাম, বি আর গাভাই ইজ দ্য নেক্সট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, এবং তিনি কিন্তু অ্যাপয়েন্ট হয়েছিলেন সুপ্রিম কোর্টের জাজ হিসাবে 2019 থেকে, এবং মে মাসের পর থেকে আফটার দ্য রিটায়ারমেন্ট অফ দ্য চিফ জাস্টিস খান্না, বি আর গাভাই কিন্তু আমাদের কান্ট্রির চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হিসেবে সার্ভ করবেন। সো দিস ইজ দ্য নিউজ। কামিং টু দ্য নেক্সট পোর্শন, আমরা আজকে বেঙ্গলি এডিটোরিয়ালটা দেখব। দুটো জিনিস নিয়ে আমরা আলোচনা করব। ফার্স্ট অফ অল, যদি আমরা বেঙ্গলি নিউজ পেপার দেখি, আমরা দেখব 59 পয়সার পালা এই আর্টিকেলটা, এবং কার কতখানি লাভ। এই যদি আমরা ছবিটা দেখি, দেখো এই ছবিটায় USAID, US এড সেভস লাইফ, অর্থাৎ US এড বলে একটা অর্গানাইজেশন আছে, সেই জায়গাটা আমরা একবার দেখে নেব, তারপর আমরা এডিটোরিয়ালটা পড়বো, সো দ্যাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য এডিটোরিয়াল। প্রথমত, ইউনাইটেড স্টেটের একটা এজেন্সি আছে। কি এজেন্সি? US এড। এড মানে কি? সহায়তা করা। এখানে এডের ফুল ফর্ম কি? ইউনাইটেড স্টেট এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, অর্থাৎ সার্বিক ইন্টারন্যাশনাল বিশ্বের যে ডেভেলপমেন্টের জন্য যে এজেন্সি ইজ ওয়ার্কিং, দ্যাট ইজ দ্য US এড। ইট ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি দ্যাট প্রোভাইড সিভিলিয়ান এড টু দ্য ফরেন কান্ট্রিজ। বিভিন্ন কান্ট্রিতে সিভিলিয়ান এড প্রোভাইড করে। এই যে অর্গানাইজেশন আমি অলরেডি বললাম, এটার ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডস ফর ইউনাইটেড স্টেট এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। ইট ইজ এ US গভর্নমেন্ট এজেন্সি দ্যাট ম্যানেজেস ফরেন এড অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স, established in 1961 by the then President of America John F. Kennedy। এবং USAID কি কিন্তু একটা কনসলিডেটেড মাল্টিপল ফরেন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম রান করে, যেটা এন্টায়ার আমাদের যে বিশ্বের বিভিন্ন যে সমস্ত ডেভেলপিং আন্ডার ডেভেলপ কান্ট্রি, সেখানে কিন্তু ফান্ডিং দেয়। নাও স্টোরি কি? আমাদের আমেরিকাতে যে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসার পর থেকে তিনি কিন্তু ড্রাস্টিক্যালি এই যে USAIDর ফান্ডিং রিডিউস করে দিয়েছে, ফলে এই USAIDর অর্গানাইজেশনের যে কাজ করা সেটা ক্রমশ দুর্বল বা দুষ্কর হয়ে পড়ছে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সে কতখানি বিশ্বের বিভিন্ন দেশকে সাহায্য করতে পারবে সেই বিষয় নিয়ে এখানে আলোচনা হয়েছে। বলা হয়েছে 6 দশক অর্থাৎ 60 বছরেরও বেশি সময় ধরে আমেরিকা বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। 100টিরও বেশি দেশের নানা ধরনের স্বাস্থ্য পরিষেবা নির্ভর করছে আমেরিকার অর্থ সাহায্যের উপর। কিরকম? পরিবার পরিকল্পনা অর্থাৎ ফ্যামিলি প্ল্যানিং, HIV প্রতিরোধ, শিশুর টিকা অর্থাৎ ইমিউনাইজেশন, টিকাকরণের বিবিধ প্রকল্প, ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অর্থাৎ এই যে USAIDর উপর কিন্তু ডিপেন্ডেন্ট ছিল। কিন্তু দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট ট্রাম্প আসার পর এর কাজের ওপর কিন্তু কোপ পড়েছে। সংস্থার মধ্যে প্রায় হাজার হাজার কর্মীকে ছাঁটাই করে দেওয়া হয়েছে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি করা হয়েছে? তাদেরকে কিন্তু কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ USAIDর কিন্তু ফান্ডিং কমানো হয়েছে। তাদের থেকে যে সমস্ত তাদের যে রিসোর্স, হিউম্যান রিসোর্স, কাজ কর্মী, তাদেরকে কিন্তু ছাঁটাই করে দেওয়া হচ্ছে, এবং বলা হচ্ছে যে এদের আর দরকার নেই। এমত অবস্থায় দাঁড়িয়ে বিপর্যস্ত হচ্ছে আফ্রিকার বিভিন্ন কান্ট্রি, যেমন মালি, নাইজের, সাউথ সুদান, ইথিওপিয়ার মতো গরিব দেশ, এবং মেনলি সেখানের মহিলারা। কেন? এই সমস্ত দেশের মহিলারা USAIDর ফান্ডের সহায়তায় কিন্তু কি মিলতো? তাদের গর্ভ নিরোধক যে পিল, অ্যান্টি মানে কন্ট্রাসেপটিভ যে পিলগুলো হয়, যেগুলোর মাধ্যমে গর্ভ নিরোধক যে বড়ি, সেই জায়গাগুলো কিন্তু সেই ফান্ডিং থেকে আফ্রিকাতে প্রোভাইড করা হতো, এবং কম বেশি 38 লক্ষ মহিলা কিন্তু গর্ভ নিরোধনের সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন। মানে বলা হচ্ছে অল্প দিন 20 জানুয়ারি থেকে 18 ফেব্রুয়ারি, মাত্র 1 মাসের মধ্যে হিসাব দেখাচ্ছে যে কম বেশি 38 লক্ষ মহিলা কিন্তু এই সহায়তা আর পাচ্ছে না। এছাড়া কি বলা হয়েছে?
ফ্যামিলি প্ল্যানিং। দেখা যাচ্ছে যে নাইজেরের মহিলারা গড়ে 6 থেকে 7টি সন্তানের জন্ম দেন। এই জায়গায় দাঁড়িয়ে যদি গর্ভনিরোধকের অভাব দেখা যায় তাহলে কি হবে? আফ্রিকার পপুলেশন বেড়ে যাবে, বাড়বে দারিদ্র। মেয়েদের উপর হিংসার হারেও এই দেশগুলো শীর্ষের দিকে, অর্থাৎ সাউথ আফ্রিকা, তারপর এই ধরনের যে দেশগুলোতে যে সমস্ত সেক্সুয়াল যে রোগগুলো হয়, যৌন রোগ পরীক্ষা, তার চিকিৎসা কেন্দ্র, সেই জায়গা থেকেও কিন্তু তারা বাধ্য হচ্ছে কর্মী ছাঁটাই শুরু করে দিতে। অর্থাৎ হেলথের জায়গায় একটা বড় ধরনের ক্রাইসিস আসছে। শিশুদের টিকাকরণ, গর্ভপাত, সুরক্ষিত যে গর্ভপাত, সেই জায়গাগুলো বন্ধ হচ্ছে, ফলে মৃত্যুর হার বাড়তে চলেছে। যথাসময়ে অ্যান্টি রেট্রোভাইরাল চিকিৎসা না পাওয়ার জন্য প্রসূতিদের থেকে সন্তানে এইডস সংক্রমণের হারও বাড়ছে। আর এইগুলো কেন বাড়ছে? কারণ ইউএসএআইডি কিন্তু প্রপার আফ্রিকান কন্টিনেন্টকে ফান্ডিং প্রোভাইড করতে পারছে না। এছাড়া ভারত সহ দক্ষিণ এশিয়ার দরিদ্রতম যে সমস্ত দেশগুলো আছে সেইখানে স্বাস্থ্য, দারিদ্র নিরসন, বিপর্যয় মোকাবিলার খাতেও কিন্তু ইউএসএআইডি টাকা প্রোভাইড করতো। 2023-24 অর্থবর্ষে ভারত সেখান থেকে পেয়েছিল প্রায় 6,500 কোটি টাকা। ক্যান ইউ ইমাজিন দ্য টোটাল অ্যামাউন্ট অফ দ্য ফাইন্যান্সিয়াল এড ইন্ডিয়া ইজ রিসিভিং ফ্রম দ্য ইউএস? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু সমূহ বিপদ বলে লেখক জানিয়েছেন। এইরকম ভাবে বলা হয় যে বাংলাদেশ, আফগানিস্তানের মতো আন্তর্জাতিক দেশেও কিন্তু এই সমস্ত দেশ কিন্তু এই অনুদানের ওপর নির্ভরশীল ছিল। প্রায় বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে 30,000 মানুষ কিন্তু কাজ হারিয়েছেন বলে অনুমান। এখানে দাঁড়িয়ে আমেরিকার বেশ কিছু জনগণ মনে করছেন যে ট্রাম্প অন্য দেশে কেন টাকা দেবে, আমাদের টাকা আমাদের কাছে থাকবে। কিন্তু দেখা যাচ্ছে বলছে যে এই ধরনের অনুদান খয়রাতি নয়, এই সমস্ত টাকা বন্ধ করার ঠিক কাজ। কিন্তু বলা হচ্ছে যে যখন আমাদের বিশ্বে কোল্ড ওয়ার চলছিল রাশিয়া এবং আমেরিকার মধ্যে, তখন আমেরিকা তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশগুলো, অর্থাৎ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, ডেভেলপিং কান্ট্রি, আন্ডার ডেভেলপিং কান্ট্রিকে কিন্তু নিজের ফরে রেখেছিল। কিভাবে? এই অনুদান বা গ্র্যান্টিং দেওয়ার মাধ্যমে, এই গ্র্যান্ট দেওয়ার মাধ্যমে, ফাইন্যান্সিয়াল এড দেওয়ার মাধ্যমেই কিন্তু আমেরিকা কিন্তু সেই জায়গায় বিশ্বে এত বড় একটা ইকোনমিক জায়েন্ট হিসাবে আত্মপ্রকাশ করেছে। এরপর শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন প্রকল্পে কিন্তু এই টাকা আসতো এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু 1961-এ কিন্তু তদানীন্তন যে প্রেসিডেন্ট দেখো কেনেডি বিশ্বজুড়ে সেই অর্থ সাহায্য কর্মকাণ্ডের জন্যই কিন্তু এই ফান্ডকে বা এই অর্গানাইজেশনকে তুলে ধরেছিলেন বা প্রতিষ্ঠা করেছিলেন। ট্রাম্পের বিরোধী যে সমস্ত শিবির অর্থাৎ ডেমোক্রেটিভরা কিন্তু বলছে ইউএসএআইডির কাজ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে, যেটি বেআইনি। কারণ এটি একটা ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন এবং স্বায়ত্তশাসিত একটি সংস্থা। ট্রাম্প চাইলেই এইভাবে টাকা এই ফান্ডে বন্ধ করে দিতে পারেন না। এছাড়া বিভিন্ন সময় হোয়াইট হাউস দেখাচ্ছেন যে ইউএসএআইডির অর্থ কিভাবে অপব্যয় হচ্ছে, যে পারপাসে টাকা দেওয়া হচ্ছে সেই পারপাসের বাইরে বেরিয়ে বিভিন্ন অন্য কাজে এই টাকাকে ব্যবহার করা হচ্ছে, হুইচ ইজ ইলিগাল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা হয়তো এই টাকাটা বন্ধ করে দিচ্ছে, এটা হোয়াইট হাউসের জাস্টিফিকেশন। কিন্তু একই সঙ্গে সত্যি যে বহু মানুষের জীবন নির্ভর করছে এই সহায়তার উপর। 2024 সালে আমেরিকার ফেডারেল বাজেটের মাত্র 0.3% বরাদ্দ হয়েছিল এই ফান্ডের জন্য। কাজেই সংস্থাটি তুলে দিলেও আমেরিকার সাশ্রয় নগণ্য। অর্থাৎ যে পরিমাণ এখন টাকা দিচ্ছে আমেরিকা, দ্যাট ইজ নাথিং উইথ রেসপেক্ট টু দ্য টোটাল এন্টায়ার বাজেট অ্যালোকেশন। যদি আমরা দেখি সেখান থেকে খুব কম সংখ্যকই টাকা আছে, সেখানেও যদি টাকা বন্ধ করে দেওয়া হয় তার মানে কিন্তু আদতেই দেখা যাচ্ছে ইউএসএআইডি আর কাজ করছে না। সেই জায়গায় দাঁড়িয়ে বলা হয়েছে সংক্রামক রোগের জীবাণু, শান্তিপূর্ণ সহযোগিতা দ্বারা উন্নয়নের যে আদর্শ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সব দেশ গ্রহণ করেছিল, যার নেতৃত্ব দিয়েছিল আমেরিকা, ইউএসএআইডির উপর বা খাড়ার উপর ঘা আসলে সেই আদর্শের বিনাশেরই একটি প্রতীক। অর্থাৎ যে উদ্দেশ্য নিয়ে ইউএসএআইডি কে তৈরি করা হয়েছিল, এখন ইউএসএআইডির ফান্ডিং বন্ধ করে দিলে সেই উদ্দেশ্য কিন্তু অচিরেই বন্ধ হয়ে যাবে। এইটাই হচ্ছে এই এডিটোরিয়ালের মর্মার্থ। কামিং টু দ্য নেক্সট এডিটোরিয়াল, আমি যেটা যাব সেখানে কিন্তু মিড ডে মিলের যে টাকার ফান্ডিং ইয়ার আফটার ইয়ার গভর্নমেন্ট বন্ধ করে দিচ্ছে, সেই জায়গা থেকে নিয়ে আলোচনা। কিন্তু সেটা যাওয়ার আগে আমরা এর ব্যাক অফ দ্য মাইন্ড দেখবো যে এখানে যে এডিটোরিয়ালটা নিয়ে মেনলি ডিসকাশন করা হয়েছে সেটা হচ্ছে মিড ডে মিল। আমরা জানি আমাদের নেশন ওয়াইড যে মিড ডে মিল প্রকল্প, অর্থাৎ শিশুদের স্কুলে খাবার প্রদান করার, হট কুকড মিল প্রোভাইড করার যে মিশন, দ্যাট ওয়াজ দ্য মিড ডে মিল, বাট ইট ওয়াজ রিপ্লেসড উইথ দ্য পিএম পোষণ স্কিম নাওএডেজ। পিএম পোষণ স্কিম কিন্তু 2021-এ আসে মিড ডে মিলকে রিপ্লেস করে বা রিনেম করে অ্যাজ দ্য প্রধানমন্ত্রী পোষণ স্কিম। এটা সেন্ট্রালি স্পন্সার্ড একটা স্কিম, যাতে করে কিন্তু 1
হট কুকড মিল প্রত্যেকটা স্টুডেন্টকে প্রোভাইড করা হয় যারা কিন্তু ক্লাস 1 থেকে 8-এ পড়ছে। গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট এডেড স্কুলে কিন্তু স্কুল ডেজ রানিং স্কুল ডেজে এই খাবার প্রোভাইড করা হয়। এম কি নিউট্রিশনাল সাপোর্ট প্রোভাইড করা এবং স্কুলের পার্টিসিপেশন যাতে স্টুডেন্টরা স্কুলে পার্টিসিপেট করে সেই জায়গাটাকেও রক্ষা করা, অর্থাৎ স্কুল ড্রপ আউট রেট কমানো এবং এডুকেশনাল সাপোর্ট অ্যাজ ওয়েল অ্যাজ নিউট্রিশনাল সাপোর্ট প্রোভাইড করা। অবজেক্টিভ কি হাঙ্গারকে টার্গেট করা, এডুকেশনকে টার্গেট করা। এই জায়গা থেকে দাঁড়িয়ে ইমপ্রুভিং দ্য নিউট্রিশনাল স্টেটাস অফ দ্য এলিজিবল চিলড্রেন অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য গভর্নমেন্ট এডেড স্কুল। এখানে এনকারেজ করা হচ্ছে পুয়ার চিলড্রেনকে, যারা ডিসঅ্যাডভান্টেজ সেকশনের থেকে বিলং করে তারা যাতে স্কুল অ্যাটেন্ড করে, তাদের যাতে নিউট্রিশনাল ডেফিসিট না হয় এই জায়গাটাকে এনশিওর করা। সো দিস ইজ দ্য মেন অবজেক্টিভ অফ দ্য PM পোষণ স্কিম। নাও কামিং টু দ্য নেক্সট, যে এই এডিটোরিয়ালে কি লেখা হয়েছে। বলা হয়েছে আজকের বাজারে 10 টাকা 17 পয়সা কি হয়। ভারত সরকার মনে করেন ওই টাকায় স্বচ্ছন্দে হয় একজন 14 বছরের স্কুল পড়ুয়া উপযুক্ত দুপুরের আহার পাবে। মানে একজন স্কুল পড়ুয়ার জন্য বরাদ্দ টাকা হচ্ছে 10 টাকা 17 পয়সা, যার মধ্যে কি কি থাকতে হবে আবার 20 গ্রাম প্রোটিন, 30 গ্রাম ডাল, 75 গ্রাম অর্থাৎ 75 গ্রাম ভেজিটেবলস এবং যথাযথ তেল, নুন, মশলা এবং রান্নার গ্যাসের খরচ। এত কিছুর জন্য মাত্র বরাদ্দ হচ্ছে 10 টাকা। পঞ্চম শ্রেণী অর্থাৎ ক্লাস 5-এর একজন স্টুডেন্টের জন্য বরাদ্দ সেখানে 6 টাকা 78 পয়সা অর্থাৎ 6 রুপি 78 পয়সা। সেইখান থেকে দাঁড়িয়ে বলা হয়েছে যে বিশেষজ্ঞরা এসব হিসাব কষেন তাদের স্কুল চালাতে হয় না। অর্থাৎ বলা হয়েছে সেন্ট্রালের যে সমস্ত কমিটি থেকে ফাইনালি রিকমেন্ডেশন এবং বাজেট অ্যালোকেশন হয় তারা কিন্তু গ্রাসরুট রিয়েলিটি থেকে অনেকটাই দূরে আছেন বলে লেখক জানিয়েছেন। তাই হয়তো স্পষ্ট হয় না অঙ্কের হিসাব আর বাজারের হিসাবের ফারাক কতখানি, অর্থাৎ অ্যাকচুয়াল রিটেল প্রাইস বর্তমানে যে ইনফ্লেশন সেই জায়গায় দাঁড়িয়ে এই টাকায় আদেও কি খাবার দেওয়া সম্ভব। বাকি সব খুচরোগুলোতে থাকে হাতে থাকে ওই মাথা পিছু কিছু বরাদ্দ টাকা। একটি ডিম আজকে কিনতে যে দাম সেটা অন্তত 6 টাকা। ডাল, ভোজ্য তেল, জ্বালানির দাম ক্রমাগত ঊর্ধ্বমুখী। সেই জায়গায় দাঁড়িয়ে বলা হয়েছে PM পোষণ বা মিড ডে মিলের প্রকল্পের বাজেটে যে টাকা বরাদ্দ হয়েছে তা অতি সামান্য। ডিসেম্বর 2024-এর বরাদ্দের উপর সম্প্রতি কেন্দ্র বাড়িয়েছে প্রাথমিক শিক্ষার্থীদের উপর মাথাপিছু 59 পয়সা এবং উচ্চ প্রাথমিক মানে হায়ার যে প্রাইমারি এডুকেশনের শিক্ষার্থী তাদের জন্য বরাদ্দ টাকা বাড়ানো হয়েছে এই বছরের 2024-এর বাজেটে মাত্র 88 পয়সা। নেক্সট, শিক্ষকদের সংগঠনগুলো স্বভাবতই প্রশ্ন তুলেছেন এই টাকায় কিভাবে সেই মিড ডে মিলের যে যথাযথ প্রোটিন, ডাল, ভেজিটেবলের যোগান দেয়া সম্ভব, কিন্তু বলা হচ্ছে তারা সেটা দিতে বাধ্য। শিক্ষক বা শিক্ষা কর্মীদের একটি সংগঠনের হিসাব সরকারের বেঁধে দেওয়া পুষ্টি তালিকা ধরে যদি প্রাথমিকের শিক্ষার্থীদের যথাযথ ক্যালোরি সমৃদ্ধ খাবার দিতে হয় সেখানে কিন্তু প্রয়োজন 20 টাকা থেকে 25 টাকা। কম টাকায় কুলোনোর তাগিদে শিশুদের পাতে খাবারে থাকে সয়াবিন বা আলুর আধিক্য এবং এক একটা ডিম না দিয়ে দেখা যাচ্ছে ডিমের ভুজিয়া বানিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ যেটাকে বলে স্ক্র্যাম্বলড এগ। সেই স্ক্র্যাম্বলড এগগুলোকে দিয়ে কিন্তু তরকারিতে ছিটিয়ে দেওয়া হচ্ছে এবং সেই জায়গা থেকে এই ধরনের পুষ্টিগুণই কিন্তু শিশুদের স্কুলে প্রোভাইড করা হচ্ছে। এখান থেকে প্রশ্ন, শিশুদের যে দীর্ঘমেয়াদী অপুষ্টির মূল্য চোকাতে হবে এই দেশকে শ্রম শক্তি বা মেধা শক্তির মূল্যে, অর্থাৎ এই যে ম্যাল নিউট্রিশন তার আউটপুট কিভাবে আসবে লোয়ার লেবার এবং আউটপুট এবং ইন্টেলিজেন্ট যে লেভেল ইন্টেলেকচুয়াল লেভেলে কিন্তু শিশুরা পিছিয়ে পড়বে। জিডিপির বৃদ্ধির নিরিখে ভারত বিশ্বের অর্থনীতির একটি বৃহত্তম জায়গা, কিন্তু শিশুদের অপুষ্টির সূচক যেমন ওজন, উচ্চতা এগুলো যদি দেখি আফ্রিকার দরিদ্রতম কান্ট্রিগুলোর সমতুল্য পজিশনে আছে ভারত। এরপর কেন্দ্রীয় বাজেটে PM পোষণ প্রকল্পে বরাদ্দ বেড়েছে 0.26%। ভারতের সরকারি স্কুলগুলিতে শিশু শ্রেণী থেকে 8ম শ্রেণী অবধি পাঠরত 11 কোটি 20 লক্ষ ছাত্রছাত্রীদের মোট বরাদ্দ 12,500 কোটি টাকা। এইখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে কোন কোন রাজ্য সেই জায়গায় পুষ্টির যোগানকে ঠিকঠাক রাখার জন্য রাজ্য সরকার নিজের ফান্ড থেকে এখানে কিন্তু টাকা প্রোভাইড করছে, যেরকম তামিলনাড়ু সরকার 9 এবং 10-এর যে স্কুলের যে স্টুডেন্ট 9 এবং 10 ক্লাসে তাদেরও মিড ডে মিল চালু রেখেছে। কর্ণাটক সরকার সব শ্রেণীর ছাত্রছাত্রীকে সপ্তাহে 3 দিন করে দুধ দিচ্ছে। পশ্চিমবঙ্গে 2023 সালে পঞ্চায়েত নির্বাচনের আগে সরকার শিক্ষার্থী পিছু প্রতি সপ্তাহে বাড়তি 20 টাকাও বরাদ্দ করেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে নির্দেশ দিয়েছিল মুরগি বা ফল পরিবেশন করতে। অর্থাৎ দেখা যাচ্ছে বিভিন্ন সময়
স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমকে ফান্ডিং এ অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করছে। দক্ষিণের রাজ্য মানে সাউথের যে স্টেটস গুলো আছে সেখানে ডিম, দুধ প্রভৃতি রাজনৈতিক সমর্থনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সেখানে পশ্চিমবঙ্গের রাজনীতিতেও কিন্তু শিশু পুষ্টি কিন্তু এখনো একটি উপেক্ষিত বিষয় বলে লেখক মতামত প্রকাশ করেছেন। এবং লাস্ট বলা হয়েছে সরকারি বরাদ্দ বাড়ানোর পাশাপাশি বিভিন্ন অসরকারি এবং বাণিজ্যিক সংস্থাকে প্রত্যন্ত এলাকার স্কুলগুলির সঙ্গে যুক্ত করার চেষ্টা সরকারকে উৎসাহিত করতে হবে এবং প্রত্যহ ডিম, ডাল যেন শিশুদের পাতে থাকে এবং প্রপার যে এডুকেশন এর পাশাপাশি নিউট্রিশনাল অ্যাসপেক্ট যেটা ট্রু অবজেক্টিভ অফ দ্য পিএম পোষণ স্কিম বা আমাদের মিড ডে মিল স্কিম সেটা যেন ট্রুলি এনভিসাজড হয়। ইট ইজ দ্য মেন থিং দ্য রাইটার ইজ ট্রাইং টু হাইলাইট। সো উইথ দিস নোট কামিং টু দ্য হিন্দু এডিটোরিয়াল, যেখানে দেখো অনেকগুলো আর্টিকেল আছে বাট আমরা সবগুলো পড়বো না। কালকে আমরা অলরেডি ইনফ্লেশন নিয়ে আলোচনা করে নিয়েছি, সেটার উপর দেখো 3.34% লোয়ার ডাউন হয়েছে ইনফ্লেশন এবং ওয়ান অফ দ্য লোয়েস্ট সিন্স দ্য ইয়ার অফ কোভিড প্যান্ডেমিক অ্যারাইভড ইন ইন্ডিয়া। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইট ইজ এ গুড নিউজ। আবার বলা হচ্ছে একটি ব্যাড নিউজ, কিন্তু বিভিন্ন জায়গায় জানা যাচ্ছে ভেজিটেবল বা তার যে ইনফ্লেশন সেটা কিন্তু অনেকটাই বেশি। তোমরা নিজেদের মতো করে পড়বে। আর একটা যে জায়গা সেটা হচ্ছে আমি আজকে পড়াবো মনসুন অ্যান্টিসিপেশন। এই যে মনসুন অ্যান্টিসিপেশন এই যে আর্টিকেলটা, এটাই কিন্তু যে জায়গাটা নিয়ে আলোকপাত করা হচ্ছে। কালকে আমরা এই খবরটা বা এই নিউজটা হিন্দুতেই পড়েছিলাম। দ্যাট ইজ দ্য নিউজ অফ ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট প্রেডিক্টেড বা ফোরকাস্টেড কি আমাদের কান্ট্রিতে এবছর ভালো অ্যামাউন্টের নর্মাল রেনফল হবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখো বলা হচ্ছে মনসুন অ্যান্টিসিপেশন ডেসপাইট প্রেডিকশন অফ নর্মাল রেনফল ইন্ডিয়া মাস্ট রেডি ফর দ্য এক্সট্রিম। কি বলা হয়েছে? Indian Meteorological Department has given reassuring signal that from June to September, upcoming the June to September মাস আসছে, India is likely to receive above normal monsoon rainfall. কিরকম? 5% more than the historical average of 87 centimeter. অর্থাৎ আমাদের যে 87 সেন্টিমিটার যে নর্মাল যে হিস্টোরিক্যাল অ্যাভারেজ রেনফল তার উপরেও 5% বেশি এই বছর রেনফল হবে। এবার বলা হয়েছে where this to pan out as projected it would be a second consecutive year of above normal রেন। অর্থাৎ আমাদের যদি ইন্ডিয়া দেখি সেটা হচ্ছে সেকেন্ড কনজিকিউটিভ ইয়ার যেখানে কিন্তু অ্যাবাভ নর্মাল রেনফল দেখা যাচ্ছে। লাস্ট ইয়ার ইন্ডিয়া কিন্তু যে অ্যাভারেজ রেনফলের ওপরেও 8% বেশি মনসুন রিসিভ করেছিল ফ্রম দ্য জুন টু সেপ্টেম্বর। বলা হয়েছে দিস ইজ দ্য গুড নিউজ ফর দ্য খারিফ সোয়িং। অর্থাৎ খারিফ শস্যের জন্য ইট ইজ এ ভেরি ভেরি গুড সাইন which will help improve stocks of grain. আমাদের গ্রেনের স্টকস বাড়বে and store up the reserves for the export. আমরা এক্সপোর্ট করার জন্য আমাদের স্টক কম্পাইলেশন খারিফ শস্যের জন্য বাড়বে। This year the government has also committed to procure at the minimum support price pulses in an attempt to reduce the import bill. আমরা জেনারেলি পালস কিন্তু এখনো পর্যন্ত ইম্পোর্ট করছি ফ্রম দ্য এক্সটার্নাল কান্ট্রি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে গভর্নমেন্ট কিন্তু এবছর অ্যানাউন্স করেছে they are going to purchase the pulses at the price of minimum support price, which is also a good sign. Now pulses যে ডাল শস্য আর a more land intensive crop than the cereals. অর্থাৎ cereals এর থেকেও পালস কিন্তু একটা মানে ল্যান্ড ইন্টেন্সিভ ক্রপ। এখানে গুড রেনফল মিনস কিন্তু সেখানে শস্যের যে ফলন সেটা বাড়বে and good rains are essential for the adequate harvest. অর্থাৎ পালসেস তৈরি করার জন্য হারভেস্টিং এর জন্য প্রপার রেনফল দরকার। IMD follows a two-stage system for monsoon forecast. IMD কিন্তু দুটো স্টেজে মনসুনকে ফোরকাস্ট করে। কি? ফার্স্ট একটা এপ্রিল মাসে ফোরকাস্ট করে ফলোড বাই অ্যান আপডেট ইন মিড মে মাসেও একটা আমরা আপডেট পাবো which has additional information on the rainfall distribution. অর্থাৎ কোথায় কিভাবে কোন কান্ট্রির বিভিন্ন পার্টসে কিভাবে রেনফল ডিস্ট্রিবিউশন হবে তার ডিটেলস একটা রিপোর্ট কিন্তু নেক্সট মান্থ অর্থাৎ মে মাসে বেরোয়। These are regularly updated monthly alongside a host of short-term forecast. অর্থাৎ IMD কিন্তু রেগুলার মান্থ ওয়াইজও কিন্তু তার একটা ফোরকাস্টের আপডেট দিতে থাকে। Thus, what is forecast in April may not exactly unfurl itself given the limitations of meteorological science and the computational tools required. অর্থাৎ বলা হচ্ছে আমরা এক্ষুনি যদি সেলফ স্যাটিসফাইড হয়ে যাই এপ্রিল মাসে which will not be a prudent decision. আমাদের কিন্তু
দেখতে হবে মান্থলি যে আইএমডি অ্যাভারেজ দিচ্ছে, কিভাবে আমাদের বিভিন্ন কান্ট্রির বিভিন্ন পার্টে রেনফল ডিস্ট্রিবিউশন হবে, সেই জায়গাতেও কিন্তু আমাদের প্রপার অ্যাটেনশন দিতে হবে। আরো একটা গুড নিউজ কি, আমরা এল নিনোর কনসেপ্ট দেখেছি। এল নিনো কিন্তু আমাদের ভারতের জন্য বেনিফিশিয়াল, কারণ এল নিনো হলে কিন্তু ভারতবর্ষে এল নিনো না হলে অর্থাৎ অ্যাবসেন্স অফ এল নিনো ইজ গুড ইন্ডিকেশন ফর দ্য মনসুন ইন ইন্ডিয়া। অর্থাৎ যদি এল নিনো আসে তাহলে কি হয়, আমাদের যে বৃষ্টিপাত করার যে উইন্ড, সেই উইন্ডটা কিন্তু বে অফ বেঙ্গল অ্যান্ড অ্যারাবিয়ান সি এর দিকে চলে যায়, ফলে আমাদের যে ক্লাইমেটে মনসুন ডেফিশিয়েন্ট থাকে এবং বৃষ্টিপাত হয় না। কিন্তু এই ইয়ারে বলা হয়েছে দিস ইয়ার দেয়ার ইজ সার্টেনটি অ্যাবাউট দ্য অ্যাবসেন্স অফ এল নিনো এবং অ্যাসোসিয়েটেড উইথ এ ওয়ার্মিং অফ ইকুয়েটোরিয়াল প্যাসিফিক অ্যান্ড উইথ 6 out of 10 years লিঙ্কড টু উইক মনসুন রেন। এই জায়গায় দাঁড়িয়ে বলা হচ্ছে অ্যাবসেন্স অফ এল নিনো এবং বিভিন্ন আরো যে ওয়েদার প্যারামিটার, দিস ইজ এ গুড সিমটম, যেখান থেকে দাঁড়িয়ে আমরা প্রেডিক্ট করতে পারছি যে আমাদের এবছর বৃষ্টিপাত ভালো হবে। অ্যানাদার এনকারেজিং ফ্যাক্টর ইজ এ প্যারামিটার কল দ্য ইউরেশিয়ান স্নো কভার, যেখান থেকে দাঁড়িয়ে বলা হয়েছে যে আইএমডি বলছে এই বছরে যে ইউরেশিয়ান স্নো কভার আছে সেখান থেকেও তার যা কারেন্ট স্টেটাস, দ্যাট ইজ অলসো এ গুড সাইন ফর ইন্ডিয়ান মনসুন। But for its monsoon forecast, IMD uses weather models that simulate the ocean and the atmosphere. অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে আইএমডি যে মডেল কে ইউজ করে ফোরকাস্ট করার জন্য, সেটা কিন্তু বিভিন্ন প্যারামিটার যেটা ওশিয়ান এবং অ্যাটমসফিয়ারের উপর বেস করে তৈরি করা। দিস ইয়ার এক্সেপ্ট ফর দ্য এল নিনো, নান অফ দ্য ওশিয়ানিক প্যারামিটার ইন্ডিকেটস ইদার ওয়ে হাউ দ্য মনসুন ইন প্যান আউট। অর্থাৎ এখান থেকে বলা হচ্ছে এল নিনো ছাড়াও বিভিন্ন ধরনের যে প্যারামিটার, ওশিয়ানিক প্যারামিটার আছে, তারা কিন্তু বিভিন্নভাবে বোঝাচ্ছে যে মনসুন কিভাবে আমাদের প্যান আউট রিচ করবে ইন্ডিয়াতে। দিস ইজ নট আনইউজুয়াল বাট মিনস দ্যাট ফ্যাক্টর ক্লোজ টু দ্য সাবকন্টিনেন্ট। সাইক্লোনিক অ্যাক্টিভিটি ইন দ্য বে অফ বেঙ্গল অ্যান্ড অ্যারাবিয়ান সি ফর ইনস্ট্যান্ট উইল হ্যাভ গ্রেটার ইম্পর্টেন্স টু দ্য মনসুন। আমাদের মনসুনের সাথে আরো দুটো জায়গায় কিন্তু পে অ্যাটেনশন দিতে হবে, সেটা কি সাইক্লোনিক অ্যাক্টিভিটি, যেটা কিন্তু বে অফ বেঙ্গলে হয় এবং অ্যারাবিয়ান সিতে হয়। পাস্ট ইয়ারে কিন্তু আমরা দেখা গেছিল, যেখানে পাস্ট ইয়ারেও দেখা যাচ্ছিল 8% অ্যাবাভ রেনফল হচ্ছিল, কিন্তু অলদো কি কি ইভেন্চুয়াল আমাদের ক্রাইসিস দেখা গিয়েছিল এই অ্যাবাভ নর্মাল রেনফলের সাথে সাথে। হিউজ ফ্লাডিং হয়েছিল, ল্যান্ডস্লাইড হয়েছিল, অ্যাসেন্টুয়েটেড বাই দ্য চ্যালেঞ্জেস অফ দ্য গ্লোবাল ওয়ার্মিং। কেরালার ওয়েনাডে ডিজাস্টার এসেছিল ইন দ্য জুলাই লাস্ট ইয়ার দ্যাট কিল্ড অ্যাট লিস্ট 200 পিপল অ্যান্ড ডিসপ্লেস সেভারাল টাইমস দ্যাট নাম্বার। সো এই জায়গা থেকে দাঁড়িয়ে বলা হয়েছিল যে অতিরিক্ত বন্যা, অতিরিক্ত বৃষ্টি যদি হতে থাকে তাহলে ল্যান্ডস্লাইড হবে, ফ্লাড হবে, এই জায়গায় কিন্তু বহু মানুষ মারা যেতে পারে। সো ইট ইজ জাস্ট ওয়ান ইনস্ট্যান্ট। কেরালার ঘটনাটা কিন্তু একটা জাস্ট ইনস্ট্যান্স ছিল, সেখান থেকে দাঁড়িয়ে দেয়ার ফর পজিটিভ নিউজ অন দ্য মনসুন ফ্রন্ট শুড নট ডিস্ট্র্যাক্ট দ্য ফোকাস অফ দ্য center and the state from putting in place adequate infrastructure to minimize damage and the loss of life. অর্থাৎ আমাদের ইকুয়ালি অ্যাটেনশন দিতে হবে কোথায়, ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য, যাতে উই ক্যান মিটিগেট দ্য ড্যামেজ অ্যান্ড উই ক্যান অ্যাকচুয়ালি মিনিমাইজ দ্য লস অফ লাইফ অ্যাজ ফার অ্যাজ পসিবল। সো হোপফুলি এই আর্টিকেলটা তোমরা বুঝতে পেরেছো। আমি আমার দিক থেকে বেস্ট ট্রাই করেছি টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড যে এডিটোরিয়াল গুলো কি আসছে। অনেকগুলো জায়গা নিয়ে আজকে ডিসকাশন থাকলেও আমি এটাকে 30 মিনিটসের মধ্যে কভার আপ করার চেষ্টা করেছি। অনেক আর্টিকেলস থাকে, দেয়ার আর লটস অ্যান্ড লটস অফ আর্টিকেলস, বাট ইফ ইউ ওয়ান্ট টু রিড এ পার্টিকুলার আর্টিকেল টু develop your connected knowledge, so আমার মনে হয়েছে যে 30 minutes to 35 minutes রেগুলার নিউজ অ্যানালিসিস করা, আন্ডারস্ট্যান্ড করা ইজ ক্রুশিয়াল। তো তোমরা যদি নিজেদের মতো করে পড়তে না পারো তাহলে আমার লেকচারগুলো রেগুলার দেখো, নোট ডাউন করো, আমি যেটা পড়াচ্ছি সেগুলো লেখো। অনেক স্টুডেন্ট আমাকে পার্সোনালি মেল করে জানিয়েছে তাদের ডেসক্রিপটিভ রাইটিং নিয়ে প্রবলেম হচ্ছে। সো হাউ ইউ ক্যান ইমপ্রুভ ইউর ডেসক্রিপটিভ রাইটিং আফটার ওয়াচিং এই 30 minutes or 35 minutes এর সিরিজ রেগুলারলি, ট্রাই টু রাইট। তো লেখার কোনো মানে বিকল্প হয় না, দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু রাইট। অ্যাটলিস্ট একটা এডিটোরিয়াল পড়ে, এই যে মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের যে ফোরকাস্ট, মনসুন ফোরকাস্ট, সেখান থেকে দেখো কিভাবে ইউজ করলো যে ইট ইজ এ গুড সাইন। বাট আমরা অপটিমিস্টিক হয়ে গেলে শুধু হবে না, আমাদের কিন্তু যে ল্যাকুনাগুলো আছে, যে লুপ হোলস গুলো আছে, সেগুলোর ওপরও নজর দিতে হবে। তো একটা
প্র্যাগমেটিক অ্যাপ্রোচে লেখা ইজ এ ভেরি গুড স্টেপ। আর এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলতে ভুলে গেছিলাম, এখানে একটা ওয়ার্ডের ইউজ হয়েছিল রুডিমেন্টারি। তো রুডিমেন্টারি মানে কিন্তু ভেরি প্রাথমিক, দ্য প্রাইমারি নলেজ। অনেক সময় বলা হয় রুডিমেন্টারি স্কিল মিনস দ্য প্রাইমারি নলেজ অর দ্য প্রাইমারি স্কিল দ্যাট উই হ্যাভ। সো দিস ইজ দ্য থিং। এই ওয়ার্ডটা ধরো তোমরা জানলে না, নিজেদের মতো করে খাতায় লেখো। প্রাইমারি বা প্রাইমারি নলেজ এরকম ভাবে কোনো জায়গায় লেখার পরিবর্তে রুডিমেন্টারি ওয়ার্ডটা নিজেদের রাইটিং এ ইনকর্পোরেট করো, সো দ্যাট তোমাদের লেখার জায়গাটা ইমপ্রুভ হয়। সো উইথ দিস নোট আই এম এন্ডিং দিস ভিডিও, অ্যান্ড বিফোর ending I would like to request to like, share the video and subscribe to my channel. Join my Telegram channel for getting the update regarding my classes, regarding to get the PDF of the Hindu Anandabazar newspaper, etc. And if you want to connect with me, want to convey any of your doubts regarding the competitive examination preparation, feel free to mail me in my mail ID vidyahoimantika@gmail.com. I will definitely try my best to give the honest reply from my side. So thank you for watching. Have a good day. Keep studying hard এবং success তোমাদের আসবে. With this note, thank you for